অতুল সুভাষ, এনার নাম আপনি সোশ্যাল মিডিয়ায় রিসেন্টলি হয়তো বহুবার শুনে থাকবেন। বহু আর্টিকেল ছাপা হয়েছে তাকে নিয়ে, এবং ইনার ফটো আপনি একবার না একবার নিশ্চয়ই দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ায়। দেখুন, ইনি একজন 34 বছরের এক্সিকিউটিভ, ব্যাঙ্গালোরে কাজ করতেন। ইনার ওয়াইফ ছিল এবং একটি শিশুও ছিল। কিন্তু পারিবারিক কোর্টের যে সিস্টেম, তাতে তিনি এতটাই বিরক্ত ও অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি শুধু একটাই রাস্তা দেখতে পেয়েছিলেন, তিনি নিজেই নিজের জীবনকে নিয়ে নেন। মৃত্যুর আগে তিনি প্রায় 1 ঘন্টার মতো এক ভিডিও রেকর্ড করেছিলেন, আর তার সাথে সাথে তিনি 24 পেজের একটা নোট লিখেন। সেই নোটে তিনি পয়েন্ট করে করে দেখিয়ে দিয়ে গেছেন যে কোন কোন ব্যক্তি তাকে বিরক্ত করত, নানাভাবে হ্যারাস করত, এবং কেনই বা তিনি তার লাস্ট যে ভিডিও ইন্টারনেটে আপলোড করেছিলেন তার নাম তিনি রেখেছিলেন, এই এটিএম এখন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে, দিস এটিএম উইল বি পার্মানেন্টলি ক্লোজড। কেননা তার মতে ফ্যামিলি কোর্ট সিস্টেম তাকে শুধু একটি এটিএম মেশিন বানিয়ে রেখে দিয়েছিল। আজও আপনারা ভারতবর্ষে বহু পুরুষ মানুষকে খুঁজে পাবেন যারা বিয়ে হয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও যে সমস্ত লিগাল প্রসিডিং চলে এবং যে অ্যালুমনি পে করতে হয়, তাদের এক্স ওয়াইফকে সেই ব্যবস্থাতে চক্রব্যূহের মতো ফেসে এবং নানান প্রেশারে এসে অনেক সময় শেষ পর্যন্ত তারা জীবনে এক বিশাল বড় পদক্ষেপ নিতে বাধ্য হন। কিন্তু অতুল সুভাষ এই ব্যক্তির কেসটি আজকে আমাদের সামনে উঠে এসেছে এই কারণে যে এই ব্যক্তি তার অন্তিম বিদায়ের আগে সম্পূর্ণ ডকুমেন্টেড পদ্ধতিতে এই পৃথিবীকে দেখিয়ে দিয়ে গেছেন যে তার সাথে কি কি করা হয়েছে, কীভাবে তাকে হ্যারাস করা হতো, কতটা মেন্টাল প্রেশারের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। আর এই ব্যক্তি মৃত্যুর আগে এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পকে অন্তিম ডাক দিয়ে গিয়েছিলেন। রিসেন্টলি আপনারা হয়তো এই আর্টিকেলটি পড়ে থাকবেন, লিগাল জেনোসাইড অফ ম্যান ইন ইন্ডিয়া। লিগাল বা আইনি পদ্ধতিতে ভারতবর্ষে পুরুষ মানুষদের মেরে ফেলা হচ্ছে। আর নিচে আপনারা দেখতে পাবেন অতুল সুভাষের সেই টুইটটি, যে টুইটে তিনি এলন মাস্ককে ট্যাগ করে, ডোনাল্ড ট্রাম্পকে ট্যাগ করে বলেছেন যে এটি একটি মৃত মানুষের দাবি। কারণ তিনি জানতেন যে যতক্ষণ তারা এই টুইট পড়বেন ততক্ষণে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। তো তিনি বলেছেন, এ ডেড ম্যান ইজ রিকোয়েস্টিং। দেখুন, সত্যি বলতে ডোনাল্ড ট্রাম্প বা এলন মাস্ক কখনো এই টুইটটি দেখবে কি দেখবে না তা জানা নেই, কিন্তু একবার ভাবুন যে এই অতুল সুভাষের ভেতরে কি উথল পাথাল হচ্ছিল, যে কেউ তো আমার কথা একটু শুনুন, কেউ তো একটু দেখুন যে আমার সাথে কি কি হয়েছিল। এবং তিনি শেষে এটা বলে গেছেন যে আপনারা এই দেশের বিলিয়ন্স অফ পিপলস বা মানুষকে এই যে ওক কালচার বা আইডিওলজি, অ্যাবর্শন, DEI এই সমস্ত থেকে বাঁচান এবং ভারতবর্ষের বাক স্বাধীনতার অধিকার বা ফ্রিডম অফ স্পিচকে আবার পুনরুদ্ধার করুন। ইন্টারেস্টিংলি তিনি ভারতবর্ষের কোনো নেতা বা মন্ত্রীকে কিন্তু ট্যাগ করেননি। ট্যাগ করেছেন তো বর্তমানে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল 2 ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ককে ট্র্যাক করেছেন। এখন আপনারা হয়তো জানতে চাইবেন যে অ্যাকচুয়ালি অতুল সুভাষের জীবনে কি কি ঘটনা ঘটেছিল, এমন কি হয়েছিল যার ফলে তিনি এত বড় একটা ট্র্যাজিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। দেখুন, মৃত্যুর আগে তিনি 81 মিনিটের মতো একটি বড় সড়ো লম্বা ভিডিও রেকর্ড করে ইন্টারনেটে পোস্ট করেছিলেন, যেখানে তিনি বিস্তারে বলেছেন যে তার সাথে আসলে হয়েছিল কি। তিনি বলেছিলেন যে 2019 সালে তাদের বিয়ে হয়েছিল নিকিতা নামের একজন মহিলার সাথে। তারা দুজনেই অনলাইনে যে সোশ্যাল ম্যাচ মেকিং অ্যাপগুলো থাকে তার মাধ্যমে তাদের সাক্ষাৎ হয়েছিল, দুজনের বিয়ে হয়ে যায় এবং ঠিক তার পরের বছরই দুজনের এক শিশু জন্ম নেয়। কিন্তু শিশু জন্মানোর পরেই অতুল সুভাষ বলেছেন যে তার ওয়াইফের ফ্যামিলির থেকে কিন্তু বারবার টাকা দাবি আসতো, আর তার ওয়াইফের ফ্যামিলির এই যে টাকার ডিমান্ড তা কিন্তু লাখে পৌঁছে গিয়েছিল। কিন্তু যখন অতুল সুভাষ মানা করে দেয় যে না, আমি আপনাদেরকে এর চেয়ে বেশি আর টাকা দিতে পারবো না, ওনার ওয়াইফ 2021 সালে তাদের সন্তানকে নিয়ে সে ব্যাঙ্গালোরের বাড়ি ছেড়ে কিন্তু চলে যান। আর ঠিক তার পরের বছর থেকেই অতুল সুভাষের জীবনে নেমে আসে অন্ধকারের সময়, কেননা তার এক্স ওয়াইফ তার উপরে একের পর এক বহু লিগাল কেস ফাইল করে দিয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি তার নোটে এই সমস্ত পরিষ্কার লিখে গেছেন, শি হ্যাড ফাইল্ড কেস এগেইনস্ট হিম and his family under multiple sections including murder and unnatural sex। এবং তার স্ত্রী এটা আরোপ লাগিয়েছিল যে তার ফ্যামিলি মানে অতুল সুভাষের ফ্যামিলি নাকি বিয়ের সময় 10 লাখ টাকা যৌতুক হিসেবে চেয়েছিল। না, আপনারা তো জানেনই যে ভারতবর্ষে ডাউরি ল কিন্তু অত্যন্ত শক্ত। সেকশন
498A। দেখুন, এই সেকশনটি এতটাই পাওয়ারফুল সেকশন যে এর ফলে মহিলাদের হাতে বহু ক্ষমতা চলে আসে। মহিলাদেরকে শুধুমাত্র একবার আরোপ লাগাতে হয় মাত্র, আর এর ফলে শুধুমাত্র হাজব্যান্ড নয়, তার সমস্ত ফ্যামিলি কিন্তু জেলে যাবে। আরও বহু ধরনের লিগাল ইমপ্লিকেশনস চলে আসে তার সাথে। এমনকি সুপ্রিম কোর্টও সেকশন 498-এর ব্যাপারে এটা বলতে বাধ্য হয়েছে যে সেকশন 498A being misused to force husband to comply with wife's unreasonable demands। তো অতুলের ক্ষেত্রে কিন্তু এই সেকশনটি লাগিয়ে দেওয়া হয়েছিল এবং অতুলের ওয়াইফ এটা আরোপ লাগিয়ে দেয় যে যেহেতু অতুল তার ওয়াইফের ফ্যামিলি থেকে 10 লাখ টাকা বিয়ের যৌতুক হিসেবে বারবার ডিমান্ড করছিল, আর এই প্রেশারের কারণেই তার ওয়াইফের যে বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। আর এই অভিযোগের বিরুদ্ধে অতুল এটা বলেছে যে এসব মিথ্যা কথা, কারণ তার স্ত্রী আগে থেকেই কনফেস করেছিল যে তার পিতা এক লং টার্ম ইলনেসের রোগী, শুধুমাত্র অতুলকে ফাঁসানোর জন্যই। পরে এই ঘটনার সঙ্গে অতুলকে কানেক্ট করে দেওয়া হয় সব কিছু মেলানোর জন্য। তার ওয়াইফের অভিযোগ, যেহেতু অতুল 10 লাখ টাকা যৌতুক দাবি করেছে সেই জন্য তার পিতার মৃত্যু হয়েছিল। দেখুন, অতুল তার নোটে এটাও লিখেছে যে তার ওয়াইফ তার কাছ থেকে 1 কোটি টাকা ডিমান্ড করেছিল এই কেসটিকে তুলে নেওয়ার জন্য, কিন্তু পরবর্তীকালে তার এক্স ওয়াইফের এই ডিমান্ড 1 কোটি টাকা থেকে বেড়ে 3 কোটি টাকায় পৌঁছে গিয়েছিল। আর সব থেকে বড় ট্র্যাজিক বিষয় হচ্ছে, যখন কোর্টে ইনার এবং ইনার স্ত্রীর কেস চলছিল তখন তিনি বলেছিলেন যে লর্ডশিপ, ভারতবর্ষে এরকম কেসের জন্য বহু পুরুষ মানুষ কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। তো তখন জাজ অতুলকে দেখে কি রিপ্লাই করেছিল জানেন? তো আপনি এমনটা কেন করে ফেলছেন না? সত্যি খুবই দুর্ভাগ্যজনক এবং নিষ্ঠুর একটা কমেন্ট ছিল একজন বিচারপতির পক্ষ থেকে। আর অতুল কিন্তু এই সমস্ত কথা ডকুমেন্টেড পদ্ধতিতে মেনশন করে গেছেন যে এই কথাগুলো আমাকে বলা হয়েছিল, আর সেই বিচারপতির নামও মেনশন করা হয়েছে। বর্তমানে এই যে বিচারপতি রীতা কৌশিক, এনার উপর বহু আর্টিকেল লেখা হচ্ছে। এই সমস্ত ভয়ঙ্কর চাপের মধ্যে আর ওপর নাকি আবার ডিভোর্সের কেসও ফাইল করা হয়েছিল, এবং তিনি বলেছেন যে তাকে নাকি প্রত্যেক মাসে অ্যালুমিনি হিসেবে 40,000 টাকা দিতে হচ্ছিল তার এক্স ওয়াইফকে। তো এই সমস্ত নানা কারণে শেষ পর্যন্ত তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নিজের জীবনকে ত্যাগ করে দিয়েছেন। তিনি কিন্তু স্পেসিফিকলি এই কথাটা বলেছেন যে তার ওয়াইফের সাথে, মানে তার এক্স ওয়াইফের সাথে তার কথা হয়েছিল এবং তার ওয়াইফ তাকে বলেছিল যে এখনও তুমি আত্মহত্যা কেন করে নিচ্ছ না বলো তো? তার উত্তরে অতুল বলেছিল, আমি মরে গেলে তোমার পার্টি কি করে হবে? তার এক্স ওয়াইফ তার উত্তরে নাকি বলেছিল যে না, পার্টি এই সমস্ত চলছে এবং চলতেই থাকবে, কেননা এখনও তোমার প্যারেন্টসের ঘরটা তো রয়েছে। তো বুঝতেই পারছেন অত্যন্ত নিষ্ঠুর এবং কোল্ড কেস, এটা এক ভীষণ ট্র্যাজেডি বলতে পারেন। এই সমস্ত ঘটনা আজকালকার দিনে আর সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনে দেখা যায়। এই কেস তার জলজন্ত উদাহরণ। সত্যি এই সমস্ত ঘটনা শুনে খুবই খারাপ লাগে। দেখুন, আমাদের দেশে বহু কেস হয়, তার মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু মেয়েদের ফ্যামিলি থেকে যৌতুক সত্যি সত্যি চাওয়া হয়, মেয়েকে বিয়ের পরে বাড়িতে অত্যাচার করা হয়। আর তার পাশাপাশি কিন্তু এই অতুল সুভাষের মতো কেসও হয়, আর দিনে দিনে এই ধরনের কেস ভারতবর্ষে বেড়েই চলেছে। আর অতুল সুভাষের যে ভাই, তিনিও মিডিয়াকে এই কথা বলেছেন যে অ্যারাউন্ড 8 months after my brother's wife separated from him, she filed a divorce case and framed many charges against my brother and our entire family under different acts and sections. Every law in India is for women. তো অতুল সুভাষের ভাইয়ের যে এই লাইনটি সোশ্যাল মিডিয়াতে আজকে অত্যন্ত ভাইরাল হয়েছে, যে ভারতবর্ষের যে আইন কানুন রয়েছে তা মহিলাদের জন্যই, পুরুষদের জন্য নয়। My brother fought for this battle but he left us. অতুল সুভাষজিকে এই কেসের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হতো, আর এই যাতায়াতের ফলে তাকে অনেক জায়গায় নানাভাবে হ্যারাস হতে হতো। দেখুন, এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও, প্রবলেমের সলিউশন সম্পর্কে বলা সত্ত্বেও 99% লোকেরা এই ভিডিওটা কিন্তু শেয়ার করবে না। ভাববে যে এই ভিডিওটি শেয়ার করলে লোকে কি ভাববে। আর এখানেই তো সমস্যাটি হলো এমনকি পুরুষ মানুষেরাও পুরুষ মানুষকে সাহায্য করতে চায় না। তো আসুন সোজাসুজি সলিউশনের টপিকে আসা যাক। অতুল সুভাষ কিন্তু শুধু একা নন। 2022 সালে শুধুমাত্র এই 1 বছরে ভারতবর্ষে 4200-র বেশি জন পুরুষ মানুষ নিজেদের জীবন নিয়েছেন বিবাহ সম্পর্কিত নানা সমস্যার ফলে। ফেক বা সাজানো কেসের ফলে প্রত্যেক 9 মিনিটে একজন বিবাহিত পুরুষ তাদের জীবনকে সমাপ্ত করেছেন। আমাদের সিস্টেমটাই এমন, এখানে সত্য জানতে কেউ আগ্রহী নন। আজকাল ডিভোর্স এক প্রফিটেবল বিজনেসে পরিণত হয়েছে, বা বলতে পারেন টাকা কামানোর মেশিন। আর এখানে সকলেই টাকা কামায়, স্ত্রী, অ্যাডভোকেট, ফেক উইটনেসেস এবং করাপ্ট পুলিশ অফিসার, যেখানে একজন সাধারণ পুরুষ মানুষ একজন এটিএম মেশিন হয়ে পড়ে। দেখুন, এই ভিডিওতে আমরা শুধু সমস্যা নয়,
এই সমস্যার 3টি সলিউশনের ব্যাপারে আলোচনা করব। প্রথম যে সলিউশন তা হচ্ছে প্রিনাপস। এই প্রিনাপস ব্যবহৃত হলে এই সমস্যার অনেকটাই সমাধান করবে বলে আমার মনে হয়। আসলে প্রিনাপ এর অর্থ হচ্ছে প্রিনাপশিয়াল কন্ট্রাক্ট, যেখানে কোনো ম্যারেজ বা বিবাহে দুজন পার্টনারের অধিকার এবং দায়িত্বকে পেপারে বিয়ের আগেই ডিফাইন করবে। তার মানে বিয়ের আগেই প্রপার নেগোশিয়েট করা হবে আর ফাইন্যান্স বিষয়ে পরিষ্কার হয়ে যাওয়া হবে। প্রিনাপস শুধু হাজব্যান্ডের ব্যাপারে নয়, ওয়াইফের জন্য একটি প্রোটেক্টিভ মেজার হিসেবে কাজ করে, যাতে করে ভবিষ্যতে লিটিগেশন পদ্ধতি সহজ হয়ে যায়। যদি ভবিষ্যতে কোনো কারণে ডিভোর্স বা বিচ্ছেদ হয়, তবে স্ত্রীর কোন কোন বিষয়ে অধিকার রয়েছে আর কতটা অধিকার রয়েছে আর কোন কোন ক্ষেত্রে স্বামীর অধিকার আছে তা পরিষ্কার হয়ে যায়। এখানে বিয়ের আগে পুরো ট্রান্সপারেন্সি মেনে চলা হয়। অ্যাসেটস এবং লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি এবং অথরিটি সমস্ত বিষয়ে একটা ব্যালেন্স করার সুযোগ পাওয়া যায় এই প্রিনাপসে। কিন্তু ভারতবর্ষে এই প্রিনাপসকে গভর্ন করার মতো কোনো লই তৈরি হয়নি, কারণ আমাদের দেশে বিবাহ বিচ্ছেদও যে হতে পারে তা কেউ মানতে রাজি নন। অত্যন্ত মজার বিষয় যে আমাদের দেশে প্রিনাপস ইলিগাল কিন্তু অ্যালিমনি ইলিগাল। তো এমনটা হওয়া উচিত নয়। বহু কোর্টের বহু জাজ এই প্রিনাপসকে সমর্থন করে বহুবার বহু কথা বলেছেন। সলিউশন নাম্বার 2, জেন্ডার নিউট্রাল ল বা আইন তৈরি করতে হবে। এর অর্থ আপনাদেরকে খুব সহজেই বোঝাচ্ছি। বর্তমান ভারতবর্ষে আইনে এটা মানা হয় যে শুধুমাত্র পুরুষই নির্যাতন করতে পারে আর মহিলা নির্যাতিত হতে পারে। এটা কিন্তু ভুল। 2013 সালে এবং তার আগে এই বিষয়ে অনেক চেষ্টা করা হয়েছে থেকে কিন্তু তার কোনো রেজাল্ট হয়নি। থার্ড সলিউশন হলো ফলস কেস বা অ্যালিগেশনকে যথোপযুক্ত শাস্তি দেওয়া। কেননা প্রত্যেক বছর এই ফলস অ্যালিগেশনের ফলে বহু ব্যক্তির ক্যারিয়ার কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আর আপনারা যদি চান তবে দিল্লির জসলিন কর ভার্সেস সর্বজিৎ সিং কেসটি দেখতে পারেন। এখন এটাই দেখা বাকি যে অতুল সুভাষজির কেসের পর আমাদের দেশের কিছু শিক্ষা হয় কিনা, নাকি এই ধরনের বহু কেস ভবিষ্যতে চলতেই থাকবে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমি জানতে চাইব। আমাদের দেশে বহু কেসে বিবাহিত মহিলারা নানাভাবে অত্যাচারিত হন, তেমনি আবার এই ধরনের কিছু কেস রয়েছে যেখানে পুরুষেরা একেবারে অসহায় হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত যখন কোনো রাস্তা খুঁজে পান না, তখন একজন সেটাই বলেন যে এই পৃথিবী আমাকে একটি এটিএম মেশিন বানিয়ে রেখে গেছে, কিন্তু এখন এই এটিএম সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। নাও দিস এটিএম উইল বি পার্মানেন্টলি ক্লোজড। আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।